রেফারিং লা লিগায় এখন একটা আলোচ্য বিষয়, তাই না? প্রতিপক্ষের খারাপ ফলটুকু বেশি কাজে লাগাচ্ছে অন্য এবং পেড্রিকে আটকানো তাদের মেইন প্ল্যানই ছিল। পেড্রিকে আটকানো, ভায়াকানোর কোচ। লা লিগার পয়েন্ট টেবিলে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। সবার উপরের দলটার নাম এই মুহূর্তে বার্সেলোনা, 2 নম্বরের রিয়াল মাদ্রিদ, সমান সমান পয়েন্ট দুই দলের। তবে গোল ব্যবধানে এগিয়ে আপাতত বার্সেলোনা আছে সবার উপরে। 3 নম্বর দলটা আতলেতিকো মাদ্রিদ, অর্থাৎ পয়েন্ট টেবিলের 1 এবং 3-এর ভেতরে তফাৎ মোটে 1 পয়েন্টের। এবং বার্সেলোনা 1-0 গোলে রায়ো ভায়াকানোকে হারিয়ে সবার উপরে যে উঠে গেল, এটাই তাদের কাছ থেকে প্রত্যাশিত ছিল। 58 দিন, পাক্কা 58 দিন পর বার্সেলোনা আবারও সবার উপরে, ফুললি ডিজার্ভিং। দেখেন 3 সপ্তাহ আগেও হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার পয়েন্টের ডিফারেন্স ছিল 7 পয়েন্ট। যেহেতু 3টা রাউন্ড রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারিয়েছে, সেই সুযোগটা কিন্তু বার্সেলোনা কাজে লাগে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এবং এই বছর সব মিলিয়ে 12 ম্যাচ অপরাজিত রয়েছে বার্সেলোনা, সুতরাং তারা এই পয়েন্ট টেবিলের এই লাভটা তারা ডিজার্ভ করে। তবে গতকালকের ম্যাচে ভায়াকানোর ম্যাচটা তারা 1-0 গোলে জিতে নিয়েছে, ফাইন, কিন্তু ওই ম্যাচে ওই রেজাল্ট বার্সেলোনা ডিজার্ভ করে কিনা, কারণ সেটার এগেইনস্টেও বেশ কিছু আসলে প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও লেভানডস্কি তিনি গোল করেছিলেন পেনাল্টি থেকে, এবং লেভানডস্কির 20তম গোল লা লিগায়, তারপরও নানা প্রশ্ন উঠেছে এই ম্যাচের পর। পেদ্রি দুর্দান্ত করেছেন পুরো ম্যাচ জুড়ে। দানি অলমো ব্যবধানটা বাড়াতে পারতেন যখন তিনি সেকেন্ড হাফে সাবস্টিটিউট হিসেবে নামলেন। হান্সি ফ্লিকের দল আরও একবার ছন্দে ফিরেছে, এটুকু বলা যায় একটা স্বস্তির জয় নিয়ে তারা মাঠ ছেড়েছে। এবং আরও একটা সপ্তাহ আমরা লা লিগায় দেখতে পেলাম যে আতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের পয়েন্ট খোয়ানোর সুযোগ খুব ভালো মতো কাজে লাগিয়ে বার্সেলোনাই হাসলো। গত সপ্তাহে আমরা মাদ্রিদ ডার্বিতে ড্র দেখেছিলাম, সেই সুযোগ কাজে লাগিয়েছিল বার্সেলোনা। এই সপ্তাহে যখন দুই দল নিজেদের আলাদা আলাদা ম্যাচে রেড কার্ড এবং ড্র করলো, তারপরে বার্সেলোনার সুযোগ কাজে লাগালো। হ্যাঁ, এই ম্যাচে কিছু বিতর্কিত ঘটনা আছে বা যেটা নিয়ে তর্ক করা যেতে পারে, সেই তার মানে হচ্ছে রেফারিং ডিসিশন নিয়ে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে লা লিগার পয়েন্ট টেবিলটা নিয়ে আমরা বোধহয় আরেকটু আলোচনা করতে পারি। কি নিয়ে? দেখেন, বার্সেলোনা এই মুহূর্তে যে 51 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকছে, এই ব্যাপারটা কেন ইন্টারেস্টিং? আমরা লা লিগায় জানি যে যদি সিজনটা এইভাবে শেষ হয়ে, ধরেন যে এইভাবেই লা লিগা শেষ হয়ে গেল, তাহলে বার্সেলোনা একে থেকেই শিরোপা জিতবে, কিন্তু তখন তারা শিরোপাটা জিতবে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়ার কারণে। আবার আতলেতিকো মাদ্রিদের সঙ্গে হেড টু হেডে বার্সেলোনা আছে পিছিয়ে। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে 16 তারিখে, মার্চ মাসের 16 তারিখে হচ্ছে বার্সেলোনার ম্যাচ লা লিগায়, আর মে মাসের 11 তারিখে রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ। এরপরে লা লিগায় ম্যাচ বাকি থাকবে 3টা। একটু খুব ফাস্ট ফরওয়ার্ড কথা বলতেছি, কিন্তু এইবারে লা লিগা যে আসলে কতখানি জমে গেছে তারই কিছু ছাপ বোধ হয় এই ছোট ছোট ফ্যাক্টগুলো। এবং ইনফ্যাক্ট দেখেন, এই ভায়াকানোর সাথে ম্যাচটা যখন হচ্ছে হান্সি ফ্লিক শেষ করলেন, শেষ করার পরও কিন্তু তিনি বলছেন যে আমাদের মাটিতে পা রাখতে হবে, এখনো আসলে কিছুই হয়নি, এখনো কোনো কিছুই বদলায়নি, এবং লম্বা রেস কিন্তু এখনো বাকি রয়েছে। তবে মনজুইকে তিনি যে ম্যাচটা খেললেন, মনজুইকে এই সিজনে যতগুলো ম্যাচ আসলে আলটিমেটলি তারা খেলেছেন, তিনি বলেছেন সবচেয়ে টাফেস্ট ম্যাচ ছিল এই ভায়াকানোর সাথে ম্যাচটা। এবং সেই কথাটা একটু দেখেন, কিছুই বদলায়নি। মৌসুমের শেষ পর্যন্ত আমাদের এই জায়গায় থাকতে হলে এভাবেই লড়াই করতে হবে। আমরা ভালো অবস্থানে আছি, তার মানে এখানেই শেষ নয়, লম্বা পথ এখনো বাকি। এবার আসেন আমরা সেই ম্যাচের বিতর্কিত বা যে ঘটনা নিয়ে, স্বাভাবিকভাবে রেফারিং লা লিগায় এখন একটা আলোচ্য বিষয়, তাই না? প্রথমত আমরা যদি আসি, রায়ো ভায়াকানো ফার্স্ট হাফে তাদের যে গোলটা বাতিল হলো, সেখানে একেবারে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে অফসাইডে ছিলেন একজন, এবং ওই যে রেড মার্ক করা ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভিশনটা তিনি যে যাবেন ওইখানে দৌড়ে, তাকে আটকে রাখা হয়েছিল। এবং এই গোলটা আসলে ডিসঅ্যালাউড হইতো না যদি ওই যে যিনি মানে ফরওয়ার্ড, তিনি যে অনসাইডে মানে অফসাইডে ছিলেন, তিনি যদি ঠায় দাঁড়িয়ে থাকতেন। তো তিনি যেহেতু খেলার ভেতরে ইনভলভ হয়েছেন, সেই কারণে তিনি আসলে অফসাইড হিসেবেই সেটা ধরা হয়েছে। রায়ো ভায়াকানো অবশ্য এটা নিয়ে আপত্তি তুলতে পারে। এইখানে ঘটনাটা কি আসলে আমরা এইভাবে ব্যাখ্যা করি যে এইরকম ঘটনা ভিএআরে যায়, তো ভিএআরে গেছে, প্রথমে গোল হয়েছে, এরপর রেফারি দেখালেন যে অফসাইড। এখন রায়ো ভায়াকানোর ডাগ আউট থেকে বলা হচ্ছিল যে না ও তো অফসাইডে ছিল, কিন্তু ও তো খেলায় ইন্টারাপ্ট করে নাই। যিনি গোল দিয়েছেন তিনিও অনসাইডে ছিলেন, আর যিনি অফসাইডে ছিলেন তিনি ঠায় দাঁড়িয়েছিলেন বলে রায়ো ভায়াকানো ভেবেছে। এখন এইটা হচ্ছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এখন রেফারি যে মাঠের বাইরে যে ওই যে ভিডিওতে দেখেন আরেকবার, এইটা হচ্ছে ওই রেফারির কাজ যে তিনি ইন্টারপ্রেট করবেন যে তিনি কি খেলায় তাহলে ইন্টারভিন মানে ইন্টারাপ্ট করেছেন নাকি উনি ঠায় দাঁড়িয়ে আছেন, কিন্তু ওই পর্যন্ত যাওয়া হয় নাই। ভিএআরই রেফারিকে ডিসিশন দিয়েছে এবং সেই ডিসিশনই আসলে শেষ পর্যন্ত। তার মানে যেটা হলো আপনার সেখানে ফ্রুটোস গোল করেছিলেন, হ্যাঁ, ফ্রুটোসের গোলের
ওই অ্যাটাকটার সময় কাহিনীটা হচ্ছে এনতেকা যিনি ইনিগো মার্টিনেজকে তিনি আসলে বলা হচ্ছে ব্লক করছিলেন, মানে ইনিগো মার্টিনেজকে তিনি যেতে দিচ্ছিলেন না, সে কারণেই গোলটাকে ডিসঅ্যালাউড করা হয়েছে। আমার কাছে মনে হয় সিদ্ধান্ত সঠিক আছে, মানে এইখানে হ্যাঁ যদি আপনি ওই পয়েন্ট ধরেন, যদি আপনি কিছুটা বেনিফিট অফ ডাউটও দেন, তাহলে এটা আসলে ওই বার্সেলোনা টিমের পক্ষেই তার মানে সহজ বাংলায় যদি আমরা বলি, ধরেন হচ্ছে ওই এনতেকা এখানে অ্যাসিস্ট করার মতো তার পজিশন আলটিমেটলি হচ্ছে ছিল, তিনি তার পজিশনে অফসাইডে কারণ কেন ছিলেন, কারণ সেই জায়গায় তিনি ওই বলে তিনি আসলে প্রভাবটা রাখছিলেন আলটিমেটলি, তো তাই হচ্ছে এক্স্যাক্টলি। এবং ওইটার কারণে মানে একেবারে যৌক্তিক কারণেই মানলাম আমরা এটা ডিসঅ্যালাউড হয়েছে। কিন্তু ওই জায়গায় অনেকে কথা বলবেন যে এটার রেফরির যে ইন্টারপ্রিটেশন, মূল রেফরি নিয়ম হচ্ছে মূল রেফরি যেটা ইন্টারপ্রেট করবেন তার চোখে দেখে যদি মনে হয় যে না এটা এই ঘটনা, তাহলে জিনিসটার গ্রহণযোগ্যতা বাড়ে। এইটাই হচ্ছে আলোচনার বিষয়। এইবার আসেন যে পেনাল্টিটা বার্সেলোনা পেল, এবং সেখানেও ইনিগো মার্টিনেজই ছিলেন, তাকে একেবারে রাগবি ট্যাকেল করে ফেলে দেওয়া ছিল, পরিষ্কার পেনাল্টি কিক, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। মানে এই জায়গাতে একদম পুরো জার্সি টেনে হিচড়ে তোকে পড়তেই হবে এমন একটা ইন্টেনশন ছিল সেখানে রায়ো ভায়াকানোর প্লেয়ারের, এবং এটার পর যে পেনাল্টিটা পেল সেই পেনাল্টি থেকে লেভানডফস্কি গোল করেছেন, সেটাও হচ্ছে গিয়ে এই ম্যাচের ধরেন স্বাভাবিক হিসেবেও আমরা মেনে নিলাম। এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা খুব বেশি হচ্ছে না। নাবিল খান, এবার হচ্ছে আমার প্রশ্ন, যদি এইটারে আপনি পেনাল্টি দেন, হ্যাঁ, তাহলে ম্যাচের এই যে এইটারে কেন আপনি পেনাল্টি দিলেন না? পাউ কুবার্সি যখন ওই প্রায় একই কায়দায় ফেলে দিলেন রায়ো ভায়াকানোর ফুটবলারকে, মনে হয় আমরা আসলে পাচ্ছি এই যে আমরা ছবিটা পাচ্ছি এক্স্যাক্টলি এই সেই ঘটনা। মানে এখানেও কিন্তু জার্সি টেনে ধরে যেখানে যেটা দেখানোর কথা সেটা হচ্ছে যে পাউ কুবার্সি প্রায় একই রকম ট্যাকেলে তিনি ওখানে ফেলে দিয়েছেন, এবং এই ফেলে দেওয়াটাও কেন পেনাল্টি হিসেবে কাউন্ট করা হয় নাই, এই প্রশ্নটা বোধহয় তোলা যেতে পারে। এবং এই জায়গায় দেখেন ম্যাচের পর যেখানে হচ্ছে গিয়ে ইনিগো পেরেস যিনি রায়ো ভায়াকানোর কোচ, তিনি বলছেন আমি পেনাল্টি নিয়ে ডিরেক্ট কিছু বলবো না, বা সেই ভিআর এর ডিসিশনগুলো নিয়ে ডিরেক্ট কিছু বলবো না, কিন্তু যা হচ্ছে বা যা হয়েছে সেটা সবাই দেখেছে, এবং এই ব্যাপারে মনে হয় আরেকটু ভিন্নভাবে ডিসিশনটা দেয়া যেত। অন্যদিকে হ্যান্সি ফ্লিক বলছেন ভিআর যেহেতু আছে, ভিআর এর উপর তো ভরসা রাখা উচিত। এক্স্যাক্টলি, তিনি ব্যাকআপটা আসলে দিচ্ছেন ভিআর কে, রায় গেলে তো এটা করবেনই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে লা লিগার যে রেফারিংটা, সেটার যে ডিসিশনগুলো সেগুলো প্রতি সপ্তাহেই কিছু না কিছু প্রশ্নবিদ্ধ জায়গা থেকে যাচ্ছে, যেটা হয়তো স্বাভাবিক। এগুলো আসলে খেলার মজা বহুগুণে বাড়িয়ে দেয়, কিন্তু পয়েন্ট টেবিলে তার একটা প্রভাব পড়ছে কিনা এটা একটা আলোচনার বিষয়। আমি কালকে হচ্ছে আপনার একটা স্প্যানিশ গণমাধ্যমে পড়ছিলাম যে লা লিগার রেফারিরা মানে তাদের নিয়ে তারা তো আলটিমেটলি প্রেসার পড়ে গেছে। দেখেন ইচ এন্ড এভরি ম্যাচে, রিয়াল মাদ্রিদের ম্যাচ, অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ, ইনফ্যাক্ট হচ্ছে বার্সেলোনার ম্যাচেও গতকালকে এরকম হয়েছে, তো তারাও নাকি কোনো একটা সিদ্ধান্ত বা তারাও তাদের পক্ষ থেকে কোনো একটা কিছু আসলে বলা হবে। সিটিএ নামে যেই মানে মিটিংটা হয় স্প্যানিশ রেফারিদের, সেইখানে রিয়াল মাদ্রিদ 2 সপ্তাহ আগেও যায় নাই, রিয়াল মাদ্রিদ আবার গেছে। এটা হচ্ছে লেটেস্ট খবর, রিয়াল মাদ্রিদ মুখ ফিরিয়ে সেখানে যাচ্ছে, এবং এরপরে একটা সমাধান খোঁজার চেষ্টা হচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্টের আন্ডারে। এখন দেখা যাক যে এইটার কি একটা সমাধান। রেফারিরা সব জায়গায় চাপে পড়েনি, যে মাইকেল অলিভার চাপে পড়েন নাই, মানে ইংল্যান্ডেও তো ঘটনা এক, পৃথিবীর সব দেশেই রেফারিরা চাপে পড়েন, এবং ওই চাপ থেকে একজন রেফারি আসলে খেলাটাকে কিভাবে নিজের কবজার ভেতরে রাখেন, এইটাই দিন শেষে তার ক্রেডিট। এবং দর্শকের চাপ থাকবে, প্লেয়ারদের চাপ থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমরা আবার ম্যাচে ফোকাস করি। এই ম্যাচের স্টার্টিং 11 তো আপনি দেখেছেন, বার্সেলোনা যে 11 নামিয়েছে, আপনি অবাক হওয়ার জায়গা কোনটা পাইতে পারেন? যে হেক্টর ফোর্থ তিনি স্টার্ট করলেন জুয়েল কুন্দের জায়গায়, এবং জুয়েল কুন্দে আরেকবার খেলতে পারলেন না স্টার্টিং 11-এ। তার কারণ হচ্ছে যে তিনি টিম মিটিংয়ে দেরি করেছিলেন, তাই তো? এবং এই জায়গায় দেখেন ওই যে হানসি ফ্লিক, তার ডিসিপ্লিনের জায়গায় তার কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ বা প্রশ্ন তিনি নাই। এর আগেও আমরা দেখলাম ইনাকি পেনিয়ার ক্ষেত্রেও একবার এরকম হয়েছিল, ইনাকি পেনিয়া দেরি করেছিল, তাকেও তিনি আলটিমেটলি বসিয়ে দিয়েছেন, কিন্তু গতকাল কিন্তু কুন্দেকে নামাতে তিনি পরে বাধ্য হয়েছে। কারণ ওই যে রাইট সাইডটা দিয়ে ভায়াকানো বেশ কিছু ভালো অ্যাটাক করছিল। আপনার কাছে ম্যাচটা দেখে মনে হতে পারে যে 1-0 গোলের জয়, যা মনে হয় যে খুব টাই, ঠিক তাই। মানে ভায়াকানো এই ম্যাচে ফার্স্ট হাফে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো করছে, স্পেশালি 37 মিনিটের পরে গিয়ে তারা ওই বার্সেলোনা ডিফেন্সের রাইট সাইড, যেটা তাদের লেফট সাইড, ওই জায়গা থেকে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছে, যেখানে গিয়ে শেজনিকে
ডাবল সেভ করতে করতে হয়েছে হয়েছে। পরিষ্কার গোল আটকানোর জন্য। তারও আগে তার একটা ভালো সিঙ্গেল সেভও ছিল। তো সবকিছু মিলায় তার একটা ইম্প্যাক্ট ছিল। শেজনিকে ওই যে স্টার্ট করানো হলো, এরপর থেকে তিনি কিন্তু ধারাবাহিক, ইনাকি পেনিয়ার জায়গা আর নাই, এবং বার্সেলোনাও সমানে ম্যাচ জিতে যাচ্ছে। এটা হয়তো আরেক রকমের স্ট্যাবিলিটি দিচ্ছে, কিন্তু এই কুন্দের ব্যাপারটা বোধহয় খুব তাড়াতাড়ি একটা সমাধান করতে চাইবেন হানসি ফ্লিক। এইরকম তো বারবার হতে দেওয়া যায় না। মানে দুইবার তার ক্ষেত্রে হয়েছে। এখন বার্সেলোনা হানসি ফ্লিক তো হচ্ছে কড়া ম্যানেজার হিসেবেই তাকে আমরা জানি। এইবার তিনি তাকে ম্যাচে নামিয়েছেন, কিন্তু তার জন্য মেসেজটা কি গেছে সেটা আলটিমেটলি হয়তো পরের ম্যাচে বোঝা যাবে যে এইবার বিপদ হয়েছে, আপাতত কোন দিকে দিয়ে সামনে। পরের ম্যাচগুলো কি রয়েছে বার্সেলোনার? পরের ম্যাচগুলো আতলেটিকো মাদ্রিদের 16 তারিখের আগে তাদের খেলতে হবে লাস পালমাস, রিয়াল সোসিয়েদাদ, ওসাসুনা। এখন নাবিল ভাই, আপনাকে একটা জিনিস মনে করে দেয়, এই যে লাস পালমাসের সাথে পরের ম্যাচ বার্সেলোনার, এই লাস পালমাসকে ঘিরে বার্সেলোনার মনের ভেতরে একটা তিক্ততা থাকতে পারে। নভেম্বর মাসের 29 তারিখে লা লিগার যখন 15তম রাউন্ড চলে, বার্সেলোনার 125তম প্রতিষ্ঠা বার্ষিকীর ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠে লাস পালমাসের কাছে হারলো। তারপরের দিন রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের উপরে উঠলো, এবং বার্সেলোনা এমন একটা সময় আবার লাস পালমাসের সঙ্গে খেলতে যাচ্ছে যখন তারা লা লিগার উপরে আবার উঠতে পেরেছে। এই ম্যাচটা বার্সার জন্য খানিকটা প্রতিশোধের গল্প হয়তো থাকবে। ওই ম্যাচে বার্সার হারার কথা ছিল। এবং একটা জিনিস আপনি চিন্তা করেন, এই 16 তারিখের আগে কিন্তু বা এই 3টা ম্যাচের মধ্যে বার্সেলোনার কিন্তু আপাতত চ্যাম্পিয়ন্স লিগের হিসেব নিকেশ কিন্তু নাই। এইটা তাদের জন্য কত বড় অ্যাডভান্টেজ। রিয়াল মাদ্রিদকে করতে হচ্ছে, ম্যান সিটির সঙ্গে খেলে, লা লিগায় আসে। আবার আতলেতিকো মাদ্রিদের এই প্রেশার নাই, বার্সেলোনার মতোই কিন্তু আতলেতিকো মাদ্রিদ ভালো করতে পারছে না। তবে এবারের লা লিগা যেমন যাচ্ছে, যে যত না নিজের দল, তত বেশি বোধহয় মনে হচ্ছে যে প্রতিপক্ষের খারাপ ফলটুকু বেশি কাজে লাগাচ্ছে অন্য এবং দল। ইচ এন্ড এভরি রাউন্ডেই দেখা যাচ্ছে যে কোনো না কোনো বড় টিম আলটিমেটলি হচ্ছে এই চলতে থাকবে। আমার মনে হয় এইটা আরো 1-2 রাউন্ড চলবে। এবারে লা লিগা এমনই হবে। এবং আলটিমেটলি ধরেন হচ্ছে এই 3 রাউন্ডে বার্সেলোনা জিতলো, আতলেটিকো মাদ্রিদের সাথে পরে তো ম্যাচটা রয়েছে, সেইটা আবার ডিসাইসিভ হয়ে যায় কিনা, সেখানে যদি বার্সেলোনা পা হড়কায় তখন আবার রিয়াল মাদ্রিদ, লেটস সি। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন পেদ্রি। কোনো সংশয় আছে? পেদ্রি, কোনো সংশয় নাই। আপনি বলছেন যে কোচের টার্গেট ছিল পেদ্রিকে আটকানো, তাদের মেইন প্ল্যানই ছিল পেদ্রিকে আটকানো। ভায়াকানোর কোচ ইনিগো পেরেস, এবং তিনি বলছেন যে পেদ্রিকে আটকাতে চেয়েছিলাম আমরা, পেদ্রিকে অন্তত গোল না করার থেকে আমরা আটকাতে পেরেছি। এইটাই তাদের সাকসেস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.